আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ। আজকে আমরা তোমাদের রসায়ন পঞ্চম অধ্যায়ের যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে ক্লাস করব আমরা। এই চ্যাপ্টারের খুঁটিনাটি যাবতীয় যা আছে সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। আর দুইটা পার্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দুইটা পার্টে শেষ হয়ে যাবে এই পঞ্চম অধ্যায়টা। আশা করছি ক্লাসটা শেষ করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করার পরে, এবং অবশ্যই আমি তোমাদেরকে বলবো ক্লাসটা যখন করবা খাতা কলম নিয়ে যেগুলো নোট করার মতো জিনিস সেগুলো নোট করে নিবা। তাহলে আশা করছি ক্লাসটা শেষে যে টপিকগুলো আমাদের পড়ানো হবে, যে টপিকগুলো আমাদের শেষ হবে, ওই টপিকগুলোতে আর তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। কিন্তু তোমাকে মনোযোগী হয়ে ক্লাসটা করতে হবে, আর যেসব জিনিস নোট করার মতো যে সকল জিনিস আছে সেগুলো খাতায় নোট করে নিতে হবে। পুরো চ্যাপ্টারটা এভাবে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। রাসায়নিক চ্যাপ্টারের প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর জিনিসটা কি সেটা যে একটু জানতে হবে আমাদের। একটা পরমাণুতে যে ইলেকট্রন বিন্যাস আছে, একটা পরমাণু সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে শক্তি স্তরটা আছে একটা পরমাণুর, সর্বশেষ যে শক্তি স্তরে ইলেকট্রনটা যায় সেই শক্তি স্তরটাকে বলা হবে ওই পরমাণুর যোজ্যতা স্তর। একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ যে শক্তি স্তর সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা স্তর। উদাহরণস্বরূপ যদি তোমাকে বলা হয় যে অক্সিজেনের যোজ্যতা স্তর কত, তাহলে আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি আমি পাবো 1s2 1s2 2s2 এবং 2 4 2p4। এই যে আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করলাম, এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তর কোনটা দেখো তো ভাইয়ারা, এটা হচ্ছে প্রথম স্তর, এবং এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। যদি আমি এটাকে ডায়াগ্রাম দিয়ে দেখাই, এটা হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং পরের শক্তি স্তরে আছে মোট 6টা ইলেকট্রন। তাহলে এই যে আমি ইলেকট্রনটা দেখালাম, তো এইটা হচ্ছে তার প্রথম কক্ষপথ এবং এইটা হচ্ছে তার দ্বিতীয় কক্ষপথ, এবং দ্বিতীয় কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথটাই তার শেষ কক্ষপথ। তাই অক্সিজেনের যোজ্যতা স্তর হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ মৌলের শেষ যে কক্ষপথ সেটা হচ্ছে তার যোজ্যতা স্তর। তাহলে অক্সিজেনের যোজ্যতা স্তর হচ্ছে 2 নাম্বার যেটা সেটা। যদি তোমাদেরকে বলা হয় যে সোডিয়ামের যোজ্যতা স্তর কত, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আমরা পাবো 1s2 2s2 2p6 এবং 3s1। তাহলে এই যে এটা হচ্ছে সোডিয়ামের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং সর্বশেষ শক্তি স্তর। তাহলে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে শক্তি স্তর সেটাই তার যোজ্যতা স্তর, জানা জিনিস। তাহলে সোডিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 3 নাম্বারটা সোডিয়ামের যোজ্যতা স্তর। যদি আমি অক্সিজেনের কথা বলি তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে 2 নাম্বার কক্ষপথটা, 2 নাম্বার শক্তি স্তরটা অক্সিজেনের জন্য তার যোজ্যতা স্তর। সোডিয়ামের জন্য 3 নাম্বার শক্তি স্তরটা তার যোজ্যতা স্তর। সর্বশেষ ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে একটা পরমাণুর যোজ্যতা স্তর। এবার আসছে আমরা যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে মোট যতটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। একটা পরমাণুর শেষ কক্ষপথে যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওই পরমাণুর যোজন ইলেকট্রন। যদি অক্সিজেনের কথাই বলি, অক্সিজেনের শেষ কক্ষপথ হচ্ছে 2 নাম্বার কক্ষপথ,
2 নাম্বারটা তার শেষ কক্ষপথ, এবং এই শেষ কক্ষপথে আমার মোট ইলেকট্রন আছে এখানে 2টা এবং এখানে 4টা, তাহলে মোট 6টা। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে তাহলে 6টা। অক্সিজেনের যোজ্যতা, কারণ যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন আছে। তাহলে তোমরা এখন বলো তো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কটা হবে? সোডিয়ামের যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাটাই হবে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। তাহলে সোডিয়ামের যোজন ইলেকট্রন হবে তাহলে 1। যোজ্যতা স্তর এবং যোজন ইলেকট্রন জিনিসটা আমরা বুঝতে পারি। যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিনের কথা বলা হয়, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5। তাহলে এই যে ফ্লোরিনের আমি ইলেকট্রন বিন্যাস করলাম, এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, এবং এই যে তার 2 নাম্বার শক্তি স্তরটা তার দ্বিতীয় শক্তি স্তর। তাহলে ফ্লোরিনের জন্য যোজ্যতা স্তর কোনটা হবে? ফ্লোরিনের যোজ্যতা স্তর হবে 2 নাম্বারটা, এবং তার যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন হবে 2 আর 5 7, অর্থাৎ 7। শেষ কক্ষপথে মোট যতটা ইলেকট্রন থাকবে সেটা তার যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, তাহলে যোজ্যতা স্তর কি? ওকে। যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন কি? ওকে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যোজনী। এখন যোজনী জিনিসটা যদি আমরা জানতে চাই, পর্যায় সারণীতে কিছু আমাদের হিরো আছে, কিছু মডেল আছে। তোমরা অনেকে যেমন কোনো মডেলকে ফলো করি, আমাকে ওর মতো হতে হবে, আমাকে তার মতো হতে হবে, এরকম অনেকে আমাদের মধ্যে আছে। ঠিক তেমনি পর্যায় সারণীতেও একটা মডেল আছে, একটা হিরোদের গ্রুপ আছে। বাকি সব মৌলগুলো ওই হিরোদের মতো হতে চাই, ওই মডেলদের মতো হতে চাই। ওই মডেল গ্রুপটা হচ্ছে 18 নাম্বার গ্রুপ, যাকে শূন্য গ্রুপও বলা হয়। যে 18 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে তারা হচ্ছে বাকি মৌলগুলোর জন্য মডেল। বাকি সব মৌলগুলো তাদের মতো হতে চাইবে। এখন তাদের মতো হতে চাওয়ার জন্য বা তাদের মতো হতে পারার জন্য বাকি মৌলগুলোকে কিছু ইলেকট্রন ত্যাগ করতে হতে পারে অথবা কিছু ইলেকট্রন গ্রহণ করতে হতে পারে। আমি আবার বলছি কথাটা, পর্যায় সারণীতে যে 18 নাম্বার গ্রুপ আছে, এই 18 নাম্বার গ্রুপের মৌলের মতো হতে চাইবে বাকি সব মৌলগুলো চাইবে যে আমি 18 নাম্বার গ্রুপের মৌলগুলোর মতো হব। এখন প্রশ্ন হচ্ছে 18 নাম্বার গ্রুপে তো বেশ কয়েকটা মৌল আছে, কে কার মতো হতে চাইবে? এর উত্তরটা হচ্ছে প্রত্যেকটা মৌল চাইবে তার আশেপাশের যে নিষ্ক্রিয়, এদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 18 নাম্বার গ্রুপকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো প্রত্যেকটা মৌল চাইবে তার আশেপাশের যে নিষ্ক্রিয় গ্যাস আছে ওই আশেপাশের নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। যেমন অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। তাহলে অক্সিজেন এখন তাহলে কার মতো হতে চাইবে? কোন হিরোর মতো হতে চাইবে? এখানে অক্সিজেনের আশেপাশে যে হিরোটা আছে তার মতো হতে চাইবে। তাহলে অক্সিজেনের হচ্ছে 8টা ইলেকট্রন। এখানে দেখো তো অক্সিজেনের আশেপাশে ইলেকট্রন কে আছে? আমাদের নিয়ন মশাই। তো নিয়নের ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে অক্সিজেন চাইবে কোন হিরোর মতো হতে? নিয়নের মতো হতে চাইবে তখন অক্সিজেন। এখন অক্সিজেন যদি নিয়নের মতো হতে চাই তাহলে নিয়নের ইলেকট্রন কয়টা আছে? 10টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা আছে? 8টা। অক্সিজেনকে যদি এখন নিয়নের মতো হতে হয়, অক্সিজেন যখন নিয়নের মতো হতে চাই তাহলে 2টা ইলেকট্রন তাকে আরো দরকার, 2টা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, কারণ অক্সিজেনের তো আছে 8টা। তার নিকটবর্তী, কথাটা ভালোভাবে খেয়াল করো, অক্সিজেন হচ্ছে 8টা এবং অক্সিজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে সেটা হচ্ছে নিয়ন এবং তার ইলেকট্রন আছে 10টা। তাহলে অক্সিজেন নিয়নের মতো হতে চাইবে এবং তার জন্য তাকে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে সে নিয়নের মতো হবে। এখন যদি বলা হয় ক্যালসিয়ামের কথা,
তো ক্যালসিয়ামের ইলেকট্রন কয়টা আছে? 20টা। এটা মুখস্থ রাখতে হবে, প্রোটন সংখ্যা প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, পারমাণবিক সংখ্যা। ক্যালসিয়ামের ভেতরে ইলেকট্রন আছে 20টা। এখন ক্যালসিয়াম দেখবে আমার আশেপাশের হিরোকে, তো দেখো তো ক্যালসিয়ামের 20টা আর এখানে আর্গনের কয়টা? 18টা। তাহলে ক্যালসিয়ামের আশেপাশের হিরো কোনটা হচ্ছে? ক্যালসিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা হচ্ছে? ক্যালসিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। তাহলে ক্যালসিয়াম চাইবে তার পার্শ্ববর্তী হিরো, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে চাইবে। এখন আর্গনের মতো হওয়ার জন্য তাকে 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, কারণ আর্গনের আছে 18টা এবং ক্যালসিয়ামের আছে এখানে 20টা। তাহলে ক্যালসিয়াম যদি আর্গনের মতো হতে চায় তাহলে তাকে 2টা ইলেকট্রন ছাড়তে হবে। যদি তোমাকে বলা হয় ক্লোরিনের কথা, তাহলে ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা। ক্লোরিন আশেপাশ দেখবে তার আশেপাশের হিরো কোনটা? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? তোমরাই বলো, ক্লোরিনের যদি ইলেকট্রন হয় 17টা তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা হবে? অবশ্যই হবে আর্গন, 18টা। তাহলে ক্লোরিনের নিজস্ব ইলেকট্রন আছে 17টা, সে হতে চাইবে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো। সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে চাইবে, এই জন্য তাকে কি করতে হবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে সে আর্গনের মতো হবে। তাহলে আমাদের যে টপিকটা এখন ছিল সেটা হচ্ছে যোজনী। তো এই যোজনী জিনিসটা যদি বিভিন্ন রকম সংজ্ঞা আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি জিনিসটা। যোজনী জিনিসটা কি? সেটা হচ্ছে কোন মৌল তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে ওই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যতটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা যতটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেটা হচ্ছে তার যোজনী। আমরা প্রাথমিকভাবে আমরা এটা দিয়ে যোজনীর ব্যাখ্যা দিতে পারি, যোজনীর সংজ্ঞা বা যোজনী বোঝার জন্য আমি এটা ব্যাখ্যা বলতে পারি এখন যে একটা গ্যাস, একটা পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যতটা ইলেকট্রন ত্যাগ করবে অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটাকে তার যোজনী আমরা বলতে পারি। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন ছিল 20টা, সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হওয়ার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমি বলতে পারি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে তাহলে 2। তাহলে আমি বলতে পারি ক্যালসিয়ামের যোজনী 2। যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা, সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিয়নের আছে 10টা। তো অক্সিজেন নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। সেটা ত্যাগও হতে পারে বা গ্রহণও হতে পারে। উদ্দেশ্য খেয়াল রাখতে হবে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন গ্রহণ করছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। এই জিনিসটা যেন মাথায় থাকে। ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক বা শেয়ার করুক, প্রত্যেকটা পরমাণুর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই হিরোদের মতো হওয়া, এই মডেলদের মতো হওয়া, নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়া, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য, এইটাকে মাথায় রাখতে হবে। ইলেকট্রন ত্যাগের উদ্দেশ্যও তা, ইলেকট্রন গ্রহণের উদ্দেশ্যও তা এবং ইলেকট্রন শেয়ারের উদ্দেশ্যও একই, সেটা হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, ইলেকট্রন গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। তাহলে অক্সিজেন যে 2টা ইলেকট্রন গ্রহণ করছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হওয়ার জন্য, তাহলে আমি এখানে বলতে পারি অক্সিজেনের যোজনীয় তাহলে হবে 2। তাহলে ক্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হওয়ার জন্য কয়টা গ্রহণ করলো? 1টা। তাহলে ক্লোরিনের যোজনী আমি এখানে বলতে পারি 1। ওকে, তাহলে যদি তোমাদের এখন বলা হয় যে ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়ামের যোজনী কত, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী যদি ব্যাখ্যা করতে চাই, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12টা। তাহলে এখন তোমরা বলো তো ম্যাগনেসিয়াম কার মতো হতে চাইবে? ম্যাগনেসিয়াম দেখবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে আছে? তোমরাই বলো তো। উপরে আছে 2, নিচে আছে 18, মাঝে আছে 10।
12-র আশেপাশের কে হচ্ছে 10, তাহলে ম্যাগনেসিয়াম কার মতো হতে চাইবে? নিয়নের মতো হতে চাইবে। এখন নিয়নের মতো হতে হলে তাকে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? তাকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে তার যোজনী কত হবে? 2। তাহলে যদি আমরা মানে যদি বুঝতে চাই আসলে যোজনী জিনিসটা কি প্রাথমিকভাবে, তাহলে আমি বলতে পারি কোন মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। ম্যাগনেসিয়াম কিন্তু আর্গনের মতো হবে না, ম্যাগনেসিয়াম কিন্তু হিলিয়ামের মতো হবে না। ম্যাগনেসিয়াম দেখবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা। তাহলে কোনো মৌল তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যতটা ইলেকট্রন ত্যাগ করবে অথবা যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটা হবে ওই মৌলের যোজনী। ওকে, তাহলে এই কনসেপ্টটাই কিন্তু কাজে লাগবে আয়নিক বন্ধনের সময়। দেখো কেউ ইলেকট্রন ত্যাগ করছে কার মতো হওয়ার জন্য? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। কেউ ইলেকট্রন গ্রহণ করছে কার মতো হওয়ার জন্য? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। এই কথাটা কিন্তু কাজে লাগবে কিছুক্ষণ পরে এসে আমরা যখন বন্ধনে চলে যাব, রাসায়নিক বন্ধনে যখন চলে যাব, আয়নিক বন্ধন, সামুদ্রিক বন্ধনে যখন যাব, তখন কিন্তু এই কথাটা কাজে লাগবে। তো ভালোভাবে মাথায় রাখো, ইলেকট্রন ত্যাগ করছে বা গ্রহণ করছে উদ্দেশ্য একটাই, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখন সোডিয়ামের যোজনী এবং যোজন ইলেকট্রন একই কেন, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন তোমরা তো উত্তর দিতে পারবা, সোডিয়ামের যোজনী এবং সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, একটু আগে আমরা করলাম, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের যে আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম, এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো তো, যে সবকিছু বাইরে করে ফেলি, তাহলে এই যে সোডিয়ামের যোজ্যতা স্তর কত? তোমরা এখন বলো তো ভাইয়ারা, সোডিয়ামের যোজ্যতা স্তর, সোডিয়াম যদি 3 নাম্বারটা হচ্ছে সোডিয়ামের যোজ্যতা স্তর, এবং সোডিয়ামের যোজন ইলেকট্রন কত? যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজন ইলেকট্রন। তার মানে আমি এখানে বলতে পারি যে সোডিয়ামের যোজন ইলেকট্রন হচ্ছে 1। এবার যদি বলা হয় যোজনী কত, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন হচ্ছে 11টা। তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে আছে? কে ছিল? নিয়ন। নিয়নের হচ্ছে 10টা। তাহলে এই কটা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আর যোজনী হবে তাহলে 1। এই জন্য যোজন ইলেকট্রন এবং যোজনী একই। অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 এবং 2p4। তাহলে এই যে আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম, এখানকার যোজ্যতা স্তর কত হবে রে ভাইয়ারা? যোজ্যতা স্তর হবে 2 নাম্বার স্তরটাই হচ্ছে তার শেষ কক্ষপথ, তার যোজ্যতা স্তর হবে 2। যদি বলা হয় আর যোজন ইলেকট্রন কত, তার মানে ওই যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, মোট কটা ইলেকট্রন আছে, তাহলে এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। মোট ইলেকট্রন হচ্ছে 2 আর 4, তার মানে 6টা। যদি বলা হয় এর যোজনী কত, এর যোজনী কত, তাহলে অক্সিজেনের হচ্ছে 8টা। অক্সিজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন, নিয়নের হচ্ছে 10টা। তাহলে 8টা এবং সে 10টা হওয়ার জন্য 2টা গ্রহণ করবে। জয়টা ইলেকট্রন ত্যাগ করে বা জয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার যোজনী। তাহলে অক্সিজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হওয়ার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এর যোজনী হবে 2। তার মানে অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ভিন্ন, সোডিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একই। এই কথাটা আশা করছি বুঝা গেছে, এই কথাটা আশা করছি বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা যদি পরের জায়গাতে যাই, পরিবর্তনশীল যোজ্যতা। কোন কোন মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, কোন কোন মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। যেমন আমাদের খুবই পরিচিত একটা মৌল, সেটা হচ্ছে Fe। এই Fe এর যোজনী 2ও হতে পারে, 3ও হতে পারে। ফসফরাস এর যোজনী, এর যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে। আবার যদি বলে সালফার,
এর যোজনী 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। তো কিছু কিছু মৌল আছে, এগুলো ব্যাখ্যাটা দরকার পরে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। নেক্সট ক্লাসে, নেক্সট পরবর্তী ক্লাস হবে সেটাতে। এই যে কিছু কিছু যে মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক মানে এদের যোজনীটা পরিবর্তন হতে পারে, ফিক্সড না, ফিক্সড না এদের যোজনী। যেমন সালফারের যোজনী কখনো 2 হতে পারে, কখনো 4 হতে পারে, কখনো 6 হতে পারে। ঠিক তেমনি আয়রনের যোজনী বা Fe যেটা আমরা বলি, সেটা যদি কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে। তো এদের যোজনীটা না পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়। তো এই সকলগুলো, এই জিনিসটাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। এক একবার এক এক রকম যোজনী সে প্রদর্শন করতে পারে। তো এই জিনিসগুলো তোমাদের আপাতত একটু মনে রাখতে হবে, যোজনীটা মনে রাখতে হবে যে কার যোজনী কত। সুপ্ত যোজনী নামে এমসিকিউতে কিছু প্রশ্ন আসতে পারে, সুপ্ত যোজনী জিনিসটা কি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে FeCl2 এর Fe এর সুপ্ত যোজনী কত, Fe এর সুপ্ত যোজনী কত, এটা যদি প্রশ্ন হয় তোমাদের, তাহলে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, সব সময় না ম্যাক্সিমাম সময় একটা জিনিস দেখবো, এখানে Fe এর যোজনী কত। এখানে যোজনীগুলা না, যোজনীগুলো সাধারণত এক্সচেঞ্জ হয়ে থাকে। তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে আছে 2, তাহলে 1টা হবে কার যোজনী, ক্লোরিনের যোজনী এক্সচেঞ্জ হয়ে থাকে। আর যে 2 এটা কার যোজনী হবে, Fe এর যোজনী হবে। তার মানে এই যে যৌগটা আমি লিখেছি, এই যৌগটাতে Fe এর কার্যকর যোজনী কোনটা, Fe এর কার্যকর যোজনী হচ্ছে 2, Fe এর কার্যকর যোজনী হচ্ছে 2। কার্যকর যোজনী মানে এই যৌগটাতে যে যোজনী কাজ করছে। তো যেহেতু যোজনী এক্সচেঞ্জ হয়ে থাকে, তার মানে এবং ক্লোরিনের নিচে আছে 2, তার মানে Fe এর যোজনী হচ্ছে আসলে 2, এবং এই যৌগটাতে যেহেতু Fe এর 2 যোজনী কাজ করছে, তাই Fe এর কার্যকর যোজনী হচ্ছে এখানে 2। তাহলে সুপ্ত যোজনী কিভাবে বাইর করতে হয়, একটা মৌলের সুপ্ত যোজনী বাইর করার জন্য তার যে সর্বোচ্চ যোজনী আছে, ওই সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনীটা বাদ দিতে হয়। সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনীটা বাদ দিতে হয়, কার্যকর যোজনী বাদ দিতে হয়। তাহলে পরে আমি একটা মৌলের, তাহলে এই জায়গাটাতে আমি Fe এর সর্বোচ্চ যোজনী কত, Fe এর সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, এবং এই যৌগতের কার্যকর যোজনী কত, 2। তার মানে এইখানে Fe এর সুপ্ত যোজনী হচ্ছে তাহলে 1, Fe এর সুপ্ত যোজনী হচ্ছে তাহলে 1। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে PCl5 এ, তোমাদের প্রশ্ন করা হচ্ছে PCl5 এ ফসফরাসের সুপ্ত যোজনী কত, তোমরাই বলো তো ভাইয়ারা, এখানে এর সুপ্ত যোজনী কত হবে, এখানে এর সুপ্ত যোজনী কত হবে। তো এর সর্বোচ্চ যোজনী কত ফসফরাসের, 5, সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এবং এই যৌগতে যেহেতু যোজনী এক্সচেঞ্জ হয়ে থাকে, তাহলে ক্লোরিনের নিচে 5 আছে, তার মানে ফসফরাসের যোজনী হচ্ছে 5, হিসাব করে দেখবা 0। অর্থাৎ এই যৌগটাতে ফসফরাসের PCl5 এ ফসফরাসের কোনো সুপ্ত যোজনী নাই, এর সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে যে কোনো যৌগের যদি আমরা সুপ্ত যোজনী বাইর করতে চাই, যে সকল মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তাদের মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, এবং কার্যকর যোজনী যে কিভাবে বাইর করতে হয় সেটাও তো দেখানো হলো। যোজনীগুলো সচরাচর এক্সচেঞ্জ হয়ে থাকে, তো ওই এক্সচেঞ্জ যোজনী থেকে কার্যকর যোজনী এক্সচেঞ্জের হিসাব করে কার্যকর যোজনী বের করতে হবে। তারপরে মুখস্থ মান যেটা আমাদের জানি, সর্বোচ্চ যোজনী থেকে ওই কার্যকর যোজনীটা বাদ দিতে হবে, বিয়োগফল যেটা আসবে সেটাই হচ্ছে তার সুপ্ত যোজনী। ওকে, এখন তাহলে আমরা আয়নিক বন্ধন নামে যে জিনিস আছে সেটা আমরা এখন দেখব। আয়নিক বন্ধন, মেইন টপিক আমাদের এই চ্যাপ্টারের। আচ্ছা, যখনই তোমাদের মাথায়, আগে তোমাদেরকে না ধাতু চিনতে হবে, ধাতু জিনিসটা কি, অধাতু জিনিসটা কি, এই দুইটা জিনিস আগে আমাদেরকে চিনতে হবে, ধাতু কি এবং অধাতু কি।
তো যখনই আমরা এই ধাতু কথাটা শুনবো তখনই আমাদের মাথায় যে জিনিসটা আসতে হবে, অবশ্যই আসতে হবে, সেটা হচ্ছে ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে। চিরন্তন সত্য একটা বাক্য, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে। যখনই তোমার মাথায় ধাতু কথাটা আসবে, তুমি কোথাও ধাতু কথাটা শুনবা, তোমার মাথায় যেন অবশ্যই এই জিনিসটা আসে যে ধাতু মানে এই ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ধাতু মানেই হচ্ছে এই ইলেকট্রন ত্যাগ করবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, চিরন্তন সত্য বাক্য। আর যদি অধাতু হয় তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু অধাতু তার মানে এই ইলেকট্রন গ্রহণ করবে, এই দুইটা জিনিস খালি মাথায় রাখবা। ধাতু মানে ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করবে, ব্যাস। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। এখন ওই যে একটু আগে একটা কথা বলেছিলাম, ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক, উদ্দেশ্য একটা, হিরোদের মতো হওয়া। তো উদ্দেশ্য ওই একটাই, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে হবে। সেই ইলেকট্রন ত্যাগ করলেও উদ্দেশ্য একই, ইলেকট্রন গ্রহণ করলেও উদ্দেশ্য একই। তার মানে যে ধাতু সমূহ যে ইলেকট্রন ত্যাগ করবে, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে কার মতো হতে চাইবে? ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে কার মতো হতে চাইবে? ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাইবে। নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে, ওই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাইবে। অধাতু ইলেকট্রন গ্রহণ করবে কেন? উদ্দেশ্য একই। অধাতু ইলেকট্রন গ্রহণ করবে কেন? উদ্দেশ্য ওই একই, সেটা হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো, ওই একই কথা, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। এখন কয়টা ত্যাগ করবে বা কয়টা গ্রহণ করবে সেটাও তোমাদের বলে আসছি। যেমন ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করবে, ক্লোরিন একটা গ্রহণ করবে, এগুলো দেখানো হয়েছে তোমাদেরকে যোজনীর ব্যাখ্যা দেওয়ার সময়। তাহলে ধাতু সমূহ যে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করার পরে সে কি হবে? সে হবে ক্যাটায়ন। সে হবে ক্যাটায়ন, যাকে বলছি আমরা ধনাত্মক আয়ন, পজিটিভ চার্জ হবে। একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক আয়ন হয়, যাকে আমরা বলি ক্যাটায়ন। আর একটা অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে হয় নেগেটিভ চার্জ, এবং তখন তাকে আমরা বলি অ্যানায়ন। আমি আবারও বলছি, ইলেকট্রন ত্যাগ করুক বা ইলেকট্রন গ্রহণ করুক, উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ওই যে হিরোদের মতো হওয়া, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়া। তো ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, সো ধাতু ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এবং ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সে হয়ে যাবে ক্যাটায়ন, আর অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সে হয়ে যাবে অ্যানায়ন। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করার পর ক্যাটায়ন হলো, অধাতু ইলেকট্রন গ্রহণ করার পর অ্যানায়ন হলো, এবং এই যে একটা ক্যাটায়ন, এই যে একটা ক্যাটায়ন আর এই যে একটা অ্যানায়ন তৈরি হলো, ক্যাট আয়ন এবং অ্যান আয়ন, এই দুই আয়নে আয়নে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটাই হচ্ছে আমাদের আয়নিক যৌগ, যার ভিতরে আছে আয়নিক বন্ধন। আয়নিক যৌগ কথা আছে, দুই আয়নে আয়নে যুক্ত হচ্ছে। ক্যাটায়ন পজিটিভ চার্জ হবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ হবে ক্যাটায়ন, অধাতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ হবে অ্যানায়ন। এবার এই যে প্লাস চার্জ আর এই যে মাইনাস চার্জ যুক্ত হয়ে তৈরি হবে হচ্ছে আয়নিক যৌগ। এখন ভাই আমরা বুঝবো কিভাবে কোনটা ধাতু কোনটা অধাতু? আমরা বুঝবো কিভাবে কোনটা ধাতু কোনটা অধাতু? আমরা তো জানলাম ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হচ্ছে, কার মতো হওয়ার জন্য? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। আমরা তো জানলাম যে অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হচ্ছে, কার মতো হওয়ার জন্য? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। কিন্তু আমরা চিনবো কিভাবে যে আসলে কোনটা ধাতু কোনটা অধাতু? তো এটা মানে সার্বজনীন না,
জাস্ট আমি মনে রাখার জন্য সুবিধার জন্য বলে রাখছি, যাদের নামের শেষে হিলিয়াম ছাড়া, হিলিয়াম বাদ রেখে কথা বলছি, আমি হিলিয়ামকে বাদ রেখে কথা বলছি, হিলিয়াম ছাড়া সচরাচর যাদের নামের শেষে আম কথাটা আছে তারা সবাই ধাতু। সচরাচর হিলিয়াম বাদে যাদের নামের শেষে আম কথাটা আছে তারা সবাই ধাতু। যেমন 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 তোমাকে বলা হচ্ছে, এটার নাম কি? সোডিয়াম ধাতু, এইটা ক্যালসিয়াম ধাতু, এইটা ম্যাগনেসিয়াম ধাতু, এটা লিথিয়াম ধাতু, এটা সোডিয়াম অ্যালুমিনিয়াম ধাতু। সচরাচর যাদের নাম পটাশিয়াম ধাতু, যাদের নামের শেষে আম কথাটা আছে সচরাচর তারা হচ্ছে ধাতু। তাহলে আমরা এখন ধাতুও চিনে ফেললাম যে ধাতু কি জিনিস। অধাতু কি? অধাতু হচ্ছে আমাদের কার্বন একটা অধাতুর বস, হ্যাঁ, কার্বন অধাতু একটা আছে। এবং সচরাচর আমাদের চারপাশে যে সকল গ্যাসীয় পদার্থ আছে, গ্যাসীয় মৌল আছে সেগুলো হচ্ছে অধাতু। অক্সিজেন গ্যাস অধাতু, হাইড্রোজেন গ্যাস অধাতু, নাইট্রোজেন গ্যাস অধাতু, ক্লোরিন গ্যাস অধাতু। মানে সচরাচর চারপাশে যে গ্যাসীয় উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে ধাতু। তার মানে যাদের শেষে আম কথাটা আছে তারা হচ্ছে যারা গ্যাসীয় উপাদান তারা হচ্ছে অধাতু। সচরাচর যাদের নামের শেষে আম কথাটা আছে তারা হচ্ছে ধাতু, এবং তারা তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হবে, এবং যেগুলো গ্যাসীয় উপাদান আছে তারা হচ্ছে অধাতু, তারা ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে এবং ফলে হয়ে যাবে সে অ্যানায়ন। এবং ওই যে ধাতু থেকে উৎপন্ন ক্যাটায়ন আর অধাতু থেকে উৎপন্ন অ্যানায়ন দুইটা যখন যুক্ত হবে, ওই যুক্ত হওয়ার ফলে তখন তৈরি হবে আয়নিক যৌগ এবং সেখানে তৈরি হবে আয়নিক বন্ধন। তাহলে আমরা চিনবো কিভাবে যে আসলে এটা আয়নিক যৌগ? যখনই দেখবা, তার মানে আয়নিক যৌগ হতে হলে আমার অবশ্যই একটা ধাতু হতে হবে এবং অবশ্যই একটা অধাতু হতে হবে। ধাতু থেকে তৈরি হবে ক্যাটায়ন এবং অধাতু থেকে তৈরি হবে অ্যানায়ন। তাহলে এখন যদি আমি কথাটা আরো ক্লিয়ার করি, তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে ছিল একটা ধাতু, এইখানে ছিল একটা অধাতু, এই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করবে, এই অধাতুটা ইলেকট্রন গ্রহণ করবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে হবে ক্যাটায়ন, অধাতু ইলেকট্রন গ্রহণ করে হবে অ্যানায়ন। এবার যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলো, এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন যে তৈরি হলো, ওই ক্যাটায়ন আর অ্যানায়ন যে উৎপন্ন হবে সেখান থেকে তৈরি হবে ক্যাটায়ন, আর যে অ্যানায়ন তৈরি হলো এখান থেকে তৈরি হবে আমার আয়নিক যৌগ। তুমি যখনই দেখবে একটা যৌগের ভিতরে আমওয়ালা একটা মৌল আছে এবং অধাতু আছে, আয়নিক যৌগ সেটা। উদাহরণস্বরূপ তোমাকে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তোমাকে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা কিভাবে আয়নিক যৌগ হয় বা আয়নিক যৌগ হবে কিনা, তো তুমি দেখো তো, ক্যালসিয়াম বলছো, ক্যালসিয়াম ধাতু এবং আমাদের পরিচিত গ্যাস, যে গ্যাস ছাড়া আমরা বাঁচি না, অক্সিজেন আছে। তার মানে এই ক্যালসিয়ামটা হচ্ছে এইখানে ধাতু এবং অক্সিজেনটা এইখানে অধাতু। ধাতু আর অধাতু যুক্ত হচ্ছে একসঙ্গে, ধাতু এবং অধাতু যুক্ত হচ্ছে একসঙ্গে। কোন বন্ধন আছে তাহলে? অবশ্যই আয়নিক বন্ধন। কিভাবে আয়নিক বন্ধন? আচ্ছা দেখাচ্ছি তাহলে কিভাবে আয়নিক বন্ধন। তাহলে আমাদের কাছে দেখতে পেলাম আমরা ক্যালসিয়াম অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইডটা, আমি এইখানে এইটাকে পাইলাম ধাতু, এইটা হচ্ছে অধাতু। তাহলে ধাতু ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। কি জন্য ত্যাগ করবে?
নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এর মতো হওয়ার জন্য ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে এখন সেটা দেখি। ক্যালসিয়ামের আছে কয়টা? 20টা। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে আর্গন, তার আছে 18টা। তাহলে ক্যালসিয়াম কয়টা ত্যাগ করবে? 2টা। তাহলে ধাতু যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে Ca2+ ক্যাটায়ন তৈরি করলো। এবং যে অধাতু আছে অক্সিজেন, অক্সিজেনের কার মতো অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য গ্রহণ করবে। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে? নিয়ন। তো নিয়নের আছে কয়টা? 10টা। অক্সিজেনের আছে কয়টা? 8টা। তাহলে অক্সিজেন কি করবে? 2টা গ্রহণ করবে। তাহলে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে O2- অ্যানায়ন। এটা তৈরি হলো আমার ক্যাটায়ন ক্যালসিয়াম 2+, আর এটা হলো আমার অ্যানায়ন। তাহলে ওই যে ক্যালসিয়াম 2+ যে ক্যাটায়ন তৈরি হলো আর অক্সিজেন মাইনাস যে অ্যানায়ন তৈরি হলো, এই দুইটা যুক্ত হয়ে তখন তৈরি করে ফেলবে ক্যালসিয়াম অক্সাইড। চার্জ গুলো এক্সচেঞ্জ হয়, যোজনী গুলো এক্সচেঞ্জ হয়। তাহলে হিসাব অনুযায়ী এর যোজনী 2 এখানে বসবে, এর যোজনী 2 এক্সচেঞ্জ হয়ে বসলো। সমান সমান হলে পরে লিখতে হয় না, এই জন্য আর লিখতে হয় না। যৌগটা হবে এভাবে ক্যালসিয়াম অক্সাইড। এর পরের যৌগ যদি আমরা একটু আসি, এর পরের যৌগতে যদি আমরা যাই, তাহলে মনে করো তোমার এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে এটা হচ্ছে আমার ধাতু। ক্লোরিন হচ্ছে একটা গ্যাস, তার মানে এটা হচ্ছে অধাতু। ধাতু এবং অধাতু যুক্ত হচ্ছে, নিঃসন্দেহে এটা আয়নিক যৌগ। কিভাবে আয়নিক যৌগ? ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হয়েছে ক্যাটায়ন, অধাতু ইলেকট্রন গ্রহণ করে আয়ন হয়েছে অ্যানায়ন। ওই দুটো আয়ন যুক্ত হয়ে তৈরি হয়েছে আয়নিক যৌগ। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, ইলেকট্রন ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে? তার আছে ম্যাগনেসিয়ামের আছে 12টা, নিয়নের আছে 10টা। তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। তাহলে তাকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে। সো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে Mg2+। আর ক্লোরিন যে গ্যাস আছে, ক্লোরিন তখন দেখো তো এখানে একটা জিনিস বুঝার আছে, ক্লোরিনের 17টা ক্লোরিনের ইলেকট্রন। তাহলে সে হতে চাইবে আর্গনের মতো, আর্গনের ইলেকট্রন হচ্ছে 18টা। তাহলে এখন ক্লোরিন তাহলে একটা গ্রহণ করবে, কিন্তু আমার এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা। তাহলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এবং আয়নের সংখ্যাটা সবসময় পাশে লিখতে হয়। 2Cl- তৈরি হবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে। অনেকেই লিখে ফেলো, এই জায়গাটা যেন ভুল না হয়, অনেকেই এরকম লিখে ফেলো Cl2-, না এরকম লিখবা না। অনেকেই লিখে ফেলো Cl2-, না এগুলো হবে না। আয়নের সংখ্যাটা সবসময় সামনে হবে। আর ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই শুধুমাত্র Cl- হবে ওখানে। এবং আমি 2টা ক্লোরিন নিয়েছি, তাই 2টা ক্লোরিন মিলে 2টা ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে, 2টা আয়ন তৈরি হয়েছে। তাহলে এখন যে আমার ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন ক্যাটায়ন Mg2+, আর ক্লোরিন থেকে উৎপন্ন অ্যানায়ন 2Cl-, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হবে, চার্জ গুলো এক্সচেঞ্জ হবে। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, ম্যাগনেসিয়ামের চার্জ 2, ক্লোরিনের কাছে গেল, ক্লোরিনের চার্জ 1, ম্যাগনেসিয়ামের কাছে আসলো 1 বলে লিখলাম না। এই হচ্ছে আমাদের আয়নিক যৌগের ব্যাপার-স্যাপার। এখন তুমি যে কোনো যৌগই তুমি নাও না কেন, এইভাবে হিসাব নিকাশ করবা। উদ্দেশ্য একটাই, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। কেন ধাতু ইলেকট্রন ত্যাগ করবে? কেন? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? ওই যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের যটা আছে তটার জন্য। অধাতু ইলেকট্রন গ্রহণ করবে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে ক্যাটায়নটা হবে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে যে অ্যানায়নটা হবে, ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে তখন তৈরি হবে আয়নিক যৌগ। আয়নে যুক্ত হচ্ছে আয়নিক যৌগ। এই হচ্ছে আমাদের আয়নিক যৌগ রিলেটেড যাবতীয় কথাবার্তা। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা ম্যাগনেসিয়াম অক্সাইড, বাড়িতে প্র্যাকটিস করবা K2O, বাড়িতে প্র্যাকটিস করবা ক্যালসিয়াম ক্লোরাইড। এই জিনিসগুলো সবাই আয়নিক যৌগ। দেখবা ধাতু এবং অধাতু আছে, সবাই আয়নিক যৌগ।
এবং এভাবে ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত করে, ক্যাটায়ন তৈরি করে, অ্যানায়ন তৈরি করে তারপরে যুক্ত করবা। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ, অবশ্যই প্র্যাকটিস করবা।